আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তাহলে কোন দিকে বেশি দেখা যাচ্ছে? বেশি দেখা যায় কোন দিকে? নিচে? কেমন আছো সবাই? আজকের আজকের ভিডিও এবং সাউন্ড কেমন আছে বলো? সব ঠিকঠাক না ভেজাল ক্যাসাল আছে? ঠিকঠাক না সমস্যা? আমি ওই ভ্যান ডায়াগ্রামের ম্যাথগুলো রেডি করা নাই। হ্যাঁ, মানে আমি কালকে সারা রাত বাইরে ছিলাম। আজকে ওই যে ভ্যান ডায়াগ্রামের শিটটা রেডি করা নাই, এই জন্যে এই ক্লাসটা তোমরা টুকে রাখো যে ভ্যান ডায়াগ্রামের ক্লাসটা আমি ওই শতকরার সাথে নিয়ে নেব। শতকরার ক্লাসে এই ভ্যান ডায়াগ্রাম সেট আপটা আছে। ওকে, তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন দ্রুত জয়েন করে। তোমরা এই এই বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা এর উপরে টোটাল 9টা ক্লাস হবে। এই ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবা, প্রয়োজন বারবার দেখে নেবা। আরে ভেজাল। যেহেতু ক্লাসগুলো থাকবে, বারবার দেখে নিতে পারবে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনবা। তোমরা যারা পরে জয়েন করবে তাদের জন্য একটু অসুবিধা হবে। খালি ঘুম পাচ্ছে। হ্যাঁ, আজকে বলছিলাম যে সেটের ভ্যান চিত্রে ক্লাস হবে। তো ওই অঙ্কগুলো আমার কাছে মানে স্টেপ বাই স্টেপ ঠিক করা নাই। ভ্যান চিত্রে একটু বুঝে দেবো ওই শতকরা ক্লাসের সাথে। শতকরা অঙ্ক আছে না, যে এত পার্সেন্ট বাংলায় পাস করে, এত পার্সেন্ট গণিত, শতকরার সাথে পার্সেন্টেজ আছে, তো ওই পার্সেন্টেজের সাথেও বুঝে দেওয়া যাবে, অসুবিধা নাই পাটিগণিতের। ওকে, ওয়ালাইকুম আসসালাম আজাদ। তুমি তো অনেক পরিশ্রম করো আজাদে। আচ্ছা, দেখা যাক দেখা যাক তোমাদের ভ্যান চিত্রে তো আমি এমনিতেই বুঝে নিতে পারি, কিন্তু কিছু অঙ্ক আছে, সে অঙ্কগুলো সেট আপ করা নাই। তো যাক, আল্লাহ ভরসা। আমরা প্রথমে শুরু করে দেই সমাবেশ। সমাবেশে ক্লাস করতে গেলে যে জিনিসটা জানতে হবে
শামসুল, আমাদের বোঝার জন্য আগে বিন্যাস করলে ভালো হতো না আমাদের বোঝার জন্য? শ্যামল, কোন চ্যাপ্টার থেকে? বিন্যাস সমাবেশ সম্ভবতা থেকে? সেট সেট বিন্যাস সমাবেশ সম্ভবতা, এই 4টা থেকে 3টা প্রশ্ন হবে। মানে আমি যেটা করি সেটা শুনো। বিন্যাস সমাবেশ সম্ভবতার ক্ষেত্রে আমি পুরাই একদম মার্কেটে যা চলছে তার সম্পূর্ণ বিপরীত। বিপরীত কেন? বাংলাদেশের সকলেই প্রথমে বিন্যাস করায়, পরে সমাবেশ করায়, আর আমি প্রথমে সমাবেশ করাবো, পরে বিন্যাস করাবো। আর আমি তোমাকে আমার যত ক্লাস আছে, হ্যাঁ, সকল ক্লাসে একটা ছোট্ট মেসেজ দেব। সেই মেসেজটা হচ্ছে বাংলাদেশে সকলেই এনপিআর ব্যবহার করে না অঙ্ক করতে? বিন্যাস করার সময় এনপিআর করতে হয়। এটা তো আমি এটা কখনো ইউজ করব না। সকল অঙ্ক পৃথিবীতে এখন পর্যন্ত যত অঙ্ক আবিষ্কার হয়েছে সকল অঙ্কের ক্ষেত্রে আমি এনসিআর ইউজ করবো। এনসিআর, সেটা বিন্যাসের ক্ষেত্রেও এনসিআর করব, সমাবেশের ক্ষেত্রেও এনসিআর করব। এটা শুধু একটু মাথায় রাখো। হ্যাঁ, দেখো আগে, দেখো, চলতে থাক, ও দেখো, আল্লাহ ভরসা। তো ফ্যাক্টোরিয়াল এইভাবেও লেখা যায় অথবা এইভাবেও লেখা যায়, এটাও ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়ালের 3টা অপারেশন আছে। ফ্যাক্টোরিয়ালের অপারেশন আছে। এটা অপারেটর, তো অপারেটর। ফ্যাক্টোরিয়াল হচ্ছে অপারেটর। তো কোনো সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকার অর্থ কি? 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। স্বাভাবিক সংখ্যার গুণফল এভাবেও লেখা যায় 1 গুণন 2 গুণন 3, অথবা লেখা যাবে 3 গুণন 2 গুণন 1। কথা একই। কোনো সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকার অর্থ কি? 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। যেমন 4 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 4 × 3 × 2 × 1। এটাকে কি লেখা যায়? 4 × 3 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না? এখান থেকে এটা 3 ফ্যাক্টোরিয়াল আর এটা 4। যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে 5 × 4 × 3 × 2 × 1। এটাকে লেখা যাবে 5 × 4 এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, অথবা লেখা যাবে 5 × 4 ফ্যাক্টোরিয়াল। মানে জাস্ট অপারেশন চেঞ্জ। হ্যাঁ, এখন এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা অপারেটর। এই ফ্যাক্টোরিয়াল মানে অনেকে জানেই না। অনেকে জানে পারমুটেশন মানে বিন্যাস। মনে রাখবা, অনেকেই জানে হচ্ছে পারমুটেশন মানে বিন্যাস। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে ফ্যাক্টোরিয়ালের বাংলা কি, এটার বাংলা কি? ফ্যাক্টোরিয়ালের বাংলা আছে? বাংলায় যদি কাউকে বোঝাতে চাও তো ফ্যাক্টোরিয়াল বাংলা কি দিয়ে বোঝাবা? বলো, কি দিয়ে বোঝাবা? কি নেটওয়ার্কের সমস্যা? ওই
ওই নেটওয়ার্কের কারণে অনেকটা হতে পারে। এখন একটা মেসেজ শোনো, ফ্যাক্টোরিয়ালের স্পেশাল কেস। ফ্যাক্টোরিয়ালের স্পেশাল কেস হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1, ও কোনো নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আনডিফাইন্ড, হ্যাঁ, অসংজ্ঞায়িত। নেগেটিভ ফ্যাক্টোরিয়াল হলে অসংজ্ঞায়িত হবে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল স্পেশাল কেস। আর একটা মেসেজ নাও, সেটা হচ্ছে না, অনেক সময় যে নেটওয়ার্কে ওই মোবাইল থেকে দিছি, তো আমার ওই যে ক্যামেরা থেকে না, তো এই জন্য কম বেশি একটু হতেই পারে। ওই মোবাইল অনেক সময় নেটওয়ার্ক নাও টানতে পারে। এবারে তোমার একটা মেসেজ দেই। ফ্যাক্টোরিয়াল বাংলা তো বললে না, কেউ বলতা? ফ্যাক্টোরিয়াল বাংলা কি? টু ফ্যাক্টোরিয়াল মানে 2। ফ্যাক্টোরিয়াল এর মানে হচ্ছে সাজানো বা বিন্যাস। একজন বলছে গৌণিক, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গৌণিক। চলো আমি তোমাকে দেখাই। এটা মানে যে ফ্যাক্টোরিয়ালের অপারেশন, যে ফ্যাক্টোরিয়াল কাজ যে সাজানো, তার একটা মেসেজ তোমাকে দেয়। তোমাকে কেউ যদি বলে যে এ বি সি, এ বি সি কে কতভাবে সাজানো যায়, এ বি সি কে কতভাবে সাজানো যায়, তুমি কি করবে জানো? কটা বর্ণ আছে? 1 2 3, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। 3টা বর্ণ আছে, 3 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 6, কাজ হয়ে যাবে। তাহলে মনোযোগ সহকারে দেখো। এবিসি কে কতভাবে সাজানো যাবে, এই যে এই সাজানোর কাজটা কে করছে? ফ্যাক্টোরিয়াল করছে। কিভাবে হচ্ছে দেখো। দেখো, আমি যদি তোমাকে বলি এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, এই 6টা সাজানো। যদি বলতো এ বি সি ডি কে কতভাবে সাজানো যাবে, এর মানে 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 24 ভাবে সাজানো যাবে। এ বি সি ডি কে কতভাবে সাজানো যাবে, এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন, 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কিভাবে আবার এখানে সাজালে 24টা সাজবে, ঠিক না হলো? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় তাহলে এ বি এটা কতভাবে সাজবে, এটা সাজবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন? এই দুটো এ আছে, এই জন্য। এ বি সি কতভাবে সাজবে,
4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যদি বলো এ এ বি বি, এটাকে কতভাবে সাজবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কাজ। তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা মানে তো এটাই তো জানোই, এটা মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 সমান 6, এভাবে। তাহলে এবিসিকে কতভাবে সাজানো যাবে? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফ্যাক্টোরিয়ালের কাজটা কি করছে? সে 6 করছে। কাকে 6 করছে? এইটাকে সাজানোর কাজ করছে, সে বিন্যাসের কাজ করছে। তাহলে ফ্যাক্টোরিয়ালের মূল খেলাটাই কিন্তু এই বিন্যাসের, এই সাজানোর কাজটাই হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের কাজ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এবারে এই ফ্যাক্টোরিয়ালের কাজ বাদ দিয়ে আবার আমরা অঙ্কে যাই। কি কি জিনিস জানতে হয়? আমরা মোটামুটি এই কয়েকটা জিনিস মুখস্থ রাখতে পারি। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040। এই পর্যন্ত মুখস্থ করলেই হবে। মোটামুটি এই পর্যন্ত মুখস্থ রাখা ভালো। যাদের মুখস্থ থাকবে তাদের ভালো লাগবে, অঙ্ক করতে সুবিধা হবে। বেসিক ডিসকাশন। আমরা এখন শিখব বিন্যাস এবং সমাবেশ কি জিনিস। বেসিক, একদম বেসিক। আমার এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে নাকি? সমাবেশ যাকে বলে কম্বিনেশন, ইংলিশে বলে কম্বিনেশন, এটা হচ্ছে পারমুটেশন। বিন্যাস। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখি, না প্রথম ক্লাস তো, মানে দুটা কি জিনিস সেটা বুঝাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে, মনে রাখো, এটা হচ্ছে অনলি সিলেকশন, শুধুমাত্র বাছাই করা। আর এটা হচ্ছে সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। এর বাংলা হচ্ছে শুধুমাত্র বাছাই করা সমাবেশ। আর বিন্যাস হচ্ছে প্রথমে বাছাই করতে হয়, তারপরে সাজাইতে হয়। সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। এখানে যেটা আছে সেটা হচ্ছে, এখানে order is not important. order is not important, এখানে order-এর কোনো দরকার নাই। আর এখানে order is important। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আগে পিছে হলে সাজানো ভিন্ন হবে, কিন্তু এই সমাবেশের ক্ষেত্রে আগে পিছে হলে দল গঠনের কোনো সমস্যা হবে না, এই আর কি। তাহলে এরপরে আসো, এখানে রিপিটেশন অ্যালাউ নট অ্যালাউ এই টাইপের কোনো কথা থাকে না। আর
এটাকে ইংলিশে বলে কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড কি, কোন কোন শব্দগুলো বা কোন কোন ক্ষেত্রে সমাবেশ হবে আর কোন কথা থাকলে বিন্যাস হবে। এখানে বাছাই শব্দরা থাকবে, বাছাই, নির্বাচন, গঠন। এই গঠন যদি বলে তো এই গঠনের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। গঠনের তিনটা জিনিস মানতে হয়। একটা হচ্ছে জ্যামিতিক চিত্র গঠন, জ্যামিতিক চিত্র গঠন। একটা হচ্ছে দল বা উপদল গঠন। অনেক সময় লেখা থাকবে কমিটি বা উপকমিটি গঠন। মূল কথা হচ্ছে এই বাছাই বা নির্বাচন, এই কথাটা থাকবে অথবা গঠন থাকবে। যদি গঠনের ক্ষেত্রে হয় তাহলে জ্যামিতিক চিত্র গঠনের ক্ষেত্রে হবে, দল বা উপদলের ক্ষেত্রে হবে, আর কমিটি বা উপকমিটির ক্ষেত্রে এই বিন্যাস সমাবেশ হবে। আর এখানে কি হবে জানো, এখানে কি ওয়ার্ডটা হচ্ছে কোন কোন জিনিসগুলো লাগবে। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে, বা এখানে যেটা থাকে, যেটা দেখে আমরা বুঝবো যে বিন্যাস হবে না সমাবেশ হবে, সেটা হচ্ছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে সাজানো। সাজানো থাকবে, বিন্যাস কথা থাকে, সাজানো থাকবে অথবা বিন্যাস করা থাকতে পারে। এই যে সাজানো কথাটা বা বিন্যাস কথাটা সেটা সেটা কোথায় কোথায় হতে পারে জানো? সারিতে, সারিতে সাজানো, কলামে সাজানো, বৃত্তাকারে সাজানো, এগুলা। আর যদি গঠন থাকে, যদি গঠন শব্দ থাকে তাহলে সেটা স্পেশালি থাকবে শব্দ গঠন আর হচ্ছে সংখ্যা গঠন। স্পেশালি এটা হচ্ছে গঠনের ক্ষেত্রে। হ্যাঁ, সাজানো আর বিন্যাসের ক্ষেত্রে সারিতে সাজানো, কলামে সাজানো বা বৃত্তাকারে সাজানো। আর গঠনের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে হয় শব্দ গঠন না হলে সংখ্যা গঠন। এই হচ্ছে দুই যে বিন্যাসের মূল জায়গা। এবারে দেখো, বিন্যাস সমাবেশের জন্য NCR এই সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কার সূত্র? সমাবেশের সূত্র। এইখানে কখনোই r এর যে রেঞ্জ হবে, এটা হচ্ছে r এর রেঞ্জ হচ্ছে r এর মান সর্বোচ্চ n হতে পারবে আর সর্বনিম্ন 0। সর্বোচ্চ n, সর্বনিম্ন 0। এবারে আমরা যদি আসি, এটা হচ্ছে NPR এর সূত্র কি? আমরা বছরটা দিয়ে গেছে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানেও সেম, যে r এর রেঞ্জ হলো সর্বোচ্চ n, সর্বনিম্ন 0। এটা হচ্ছে রেঞ্জ। এই সমাবেশের সূত্র দুইটা, এটা একটা সূত্র, আর একটা সূত্র আছে NPR সমান n টু দি পাওয়ার r। এটা কখন ইউজ হয়? এটা হচ্ছে রিপিটেশন, এটা হচ্ছে নট অ্যালাউ। রিপিটেশন ইজ নট অ্যালাউড আর রিপিটেশন ইজ অ্যালাউড। এই যে RNA এর মানে হচ্ছে
রিপিটেশন ইজ নট অ্যালাউড, মানে একটা সংখ্যার মধ্যে কোনো কিছু রিপিট করা যাবে না, বা একটা শব্দের মধ্যে বর্ণ রিপিট করা যাবে না। যখন বলবে তখন এই সূত্র, আর যখন রিপিট করা যাবে তখন এই সূত্র। রিপিটেশন অ্যালাউ হলে, যদি কোনো শব্দে বা সংখ্যায় বর্ণ বা অঙ্ক বারবার দেওয়া যাবে, ইউজ করা যাবে, তখন এনপিআরের সূত্র হয়ে যায় n⁴r। আর যখন রিপিট করা যাবে না তখন সূত্র হয় npr সমান এইটা। তাহলে এই ছিল বিন্যাস এবং সমাবেশের বেসিক আলোচনা। দুটোই তো করতে হবে। আচ্ছা, তোমরা যে মনোযোগ সহকারে শুনতেছো না? ওকে, তাহলে এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। আরেকটা মেসেজ দেই, এখন সকাল সকাল ঢাকার আবহাওয়া খারাপ, একটু নেটওয়ার্কের সমস্যাই হলো কিনা। বোর্ড তো ক্লিয়ারই, বোর্ড কি বেশি খারাপ দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, দেখি। ওকে, साया ने देखा ऐसा तो पानी पानी हो गया। শোনো, এখন এ মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, এন সি আর, এই এন হচ্ছে আর আর হচ্ছে, এটাকে বলে পপুলেশন। আর আর হচ্ছে স্যাম্পল, আর সি ফর কম্বিনেশন। এর মানে ভালো করে বুঝো, সেটা হচ্ছে এন সংখ্যক অবজারভেশন থেকে বা ডাটা থেকে বা তথ্য থেকে বা বস্তু থেকে, ব্যক্তি থেকে আর সংখ্যক বস্তু জাস্ট বাছাই করার কথা বললে এটা হলো বাছাই। এটা হলো জাস্ট বাছাই করা, বাছাই। আর এটাই যদি এমন হতো NPR, এটাকে বলে সাজানো। এটা হচ্ছে বাছাই, এটা হচ্ছে সাজানো। তো অবশ্যই বাছাই করার আগে, সাজানোর আগে বাছাই করতে হয়। যাদেরকে আমি সাজাবো তাদেরকে আগে বাছাই করব, এই জন্যেই আমি NCR আগে করি। হ্যাঁ, ওকে। তো এখানে যাওয়ার আগে একটা উদাহরণ নিয়ে যাই, একটা উদাহরণ জাস্ট।
বলো তো 5C3 সমান কত হবে? 5C3 কত? আমরা অবশ্যই সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে NCR, সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মান বসাও, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল থাকলো, নিচে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল থাকলো সূত্র অনুযায়ী। এরপরে ফ্যাক্টোরিয়ালের কাটাকাটি করার সময় কখনো কিন্তু এটা করা যাবে না। যেমন ধরো উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তো কেউ যদি ভুলে এটাকে কাটে 3 ফ্যাক্টোরিয়াল বলে, তাহলে এটা কিন্তু রং, এটা হচ্ছে রং ক্যালকুলেশন। কেন? কারণ এইভাবে কাটা যাবে না। ফ্যাক্টোরিয়াল শুধু তখনই কাটা যায় যদি সমান হয়, এটা রাইট। যেমন 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটা কাটাকাটি করা যাবে, ঠিক আছে? এটা ঠিক আছে, রাইট। ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করা যাবে না। তাহলে চলো আমরা দেখি, এই 5 ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলাম, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল থাকলো। 4 ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলাম, 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে 3 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এবার দেখো, আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে এইটা আর এটা ভ্যানিশ, এই 2 দিয়ে এটাকে কাটলে 2 হয়, অ্যান্সার 10 হয়। তো তোমরা আমাকে এটা বের করে দাও, 5C2 কত হবে? C ফর কম্বিনেশন আর P তে পারমুটেশন। এখানে C মানে হচ্ছে কম্বিনেশন, আর যদি P হতো তাহলে পারমুটেশনের P। এখানে পারমুটেশন বলতে P আর কম্বিনেশন বলতে C। এটার অ্যান্সার বের করো। একজন বলছে 120, কিসের জন্য 120? খাবে? তাইলে একটা জিনিস শোনো, সেটা হচ্ছে এটাকেও দেখো, এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এই 5কে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল রাখো, এখানে 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল রাখো, কাটাকাটি করো, 10ই হবে। তোমার একটা সুন্দর মেসেজ দেই। সুন্দর মেসেজটা কি? যে 5C3 আর 5C2 একই হলো না? দেখো, দুটোর মানই তো সেম হলো। তাহলে এটা মনে রাখো যে 5C3 সমান 5C2, এটা সমান। আমি বলতে কেন সমান হলো, কেন?
হ্যাঁ সরি কেন হলো, কেন সমান হলো, ঠিক না? এটা একটা জানার বিষয় না? তো মনে রাখো, একটা সূত্র তোমাকে দেখাচ্ছি, যে সূত্র দিয়ে তোমাকে কয়েকটা অঙ্ক করাবো প্রথমেই। তাহলে এইরকম মান আসলে তোমরা যে বের করতে পারবে, এটা আশা করা যায়। চলো দেখি। এইগুলা এই ভোগী চোগী যত কথা আছে, কিছু জানার দরকার নাই, খালি আমি যেটা কই এটা শুনো। এইটা মুখস্থ করো, এইটা দেখো, তোমরা এখন শুধু এই সূত্রটা মুখস্থ করো, তোমার কাজে লাগবে। এটা প্যাসকেলস ল আপাতত মুখস্থ করার দরকার নাই। দেখো, এনসিআর সমান এনসিএক্স হবে যদি কখন হবে, দুই কারণে হবে, দুটা লজিক আছে, দুটা কারণে হয় এন এর মানটা, এই যে এন এর মানটা এস আর আর এর সমষ্টি হবে, অথবা আর আর এর সমান হবে। এনসিআর এর মানটা এনসিএস এর সমান হবে, কখন হবে? জি, যদি এই আর এর মান আর এস এর মান যোগ করলে এন এর সমান হয়, তাহলে হবে। অথবা এই আর আর এস সমান হলে হবে, দুই ক্ষেত্রে হবে। হ্যাঁ, তাহলে চলো দেখি। 8C5 8C3 8C5 আর 8C3 বলতো একই মান কিনা? কেন একই হবে? এই দুটো সমান হবে। কেন সমান হবে? কেন হচ্ছে? কারণ এই 5 আর এই 3 যোগ করলে n এর সমান হবে। কারণ হচ্ছে 8 হচ্ছে 5 যোগ 3, এটা মানছে, এটা এই সূত্রটা, এই কথাটা এখানে মানছে, এই জন্য এটা হবে। তো তোমরা একটু মনে রাখো, সেটা হচ্ছে ধরো 10C9 যে কথা, 10C1 দেখো, 10C9 করলে যে ভ্যালুটা হবে 10C1 করলে একই ভ্যালু হবে, কারণ এ 1 আর 9 যোগ করলে 10 হয়। এই জন্যে এখানে এস কোথায়? ও, এস মানে যে কোনো একটা মান, তুমি যে কোনো মানে দিতে পারো। এখানে এন সি পি হতে পারে, এন সি কিউ হতে পারে। এখানে পি আর কিউ এর মানের কথা বলা হয়েছে, এখানে এস আর আর তে কি, এটা কোনো বিষয় না। এখানে এস আর আর কোনো বিষয় না, এখানে অন্য যে কোনো সংখ্যাই থাকতে পারে। এন ভিন্ন হলে তো হবে না। একজন বলছে এন ভিন্ন হলে তো কখনোই হবে না। এন ভিন্ন হলে সমান হওয়ার কোনো সুযোগই নাই। চলো দেখি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। প্রশ্ন বলছে NC8 সমান NC12 হলে 22CN এর মান কত? তুমি তো এন এর মানই জানো না। 22CN এর মান, 22CN এর মান কীভাবে বের করবো যদি আমি এন না জানি? তাহলে এন কীভাবে বের করবো? এন যেটা বের করবো সেটা হচ্ছে, এন এর মান হচ্ছে 8 + 12 = 20। এখান থেকে আমরা জানি যে এন এর মানটা কত আসবে, এই 8 আর 12 সমান এন এর মান। তাহলে আমরা এই মুহূর্তে বলতে পারছি এইটা 22C20 সমান কত হয়? কি বাবা?
পড়ে গেছে? এখন সূত্রে মান বসাও। 22 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 22 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। 22কে বের করে নিলাম 21, 21কে বের করে নিলাম 20 ফ্যাক্টোরিয়াল। এই নিচে 20 ফ্যাক্টোরিয়াল কাটা, আর এখানকার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। কত হয় দেখো, তুমি যদি কাটো আর কি, এটাকে কাটলে 11 হবে, আর এটা তো আউট। তাহলে কি থাকতেছে? 11 গুণন 21, 231। দেখো আমরা জানি টয়েস এন সমান আর প্লাস 2। টয়েস এন সমান টয়েস আর প্লাস 2। টয়েস এন সমান 2 কমন নিলে আর প্লাস 1, 2 পাশ থেকে 2 আউট, এন সমান আর প্লাস 1 और আর সমান এন মাইনাস 1। এটা অ্যান্সার। এনসি 5 সমান এনসি 7, এর মানে এন এর মান হচ্ছে 5 প্লাস 7 সমান 12। তার মান বসাতে হবে 12 C 11, এটা মান বসাও 12ই হবে। বারো C 11, হ্যাঁ। প্রশ্নটা একটু নিচে, প্রশ্নটা একটু নিচে দিব, আরো নিচে। আরো নিচে যাবে? ঠিক আছে না? আচ্ছা দিছি, দেখো বোর্ডটা একটু নিচেই দিছি, দেখো এবার হয়েছে। শর্টকাট না, আগে বুঝো, বুঝলে নিজে নিজে শর্টকাট করতে পারবা। যেমন এখানে 18 সমান কি লেখা যাবে? আর প্লাস 2। 18 মানে হচ্ছে এন,
তো আর সমান আর প্লাস 2 সূত্র অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি 16 হচ্ছে টয়েস আর और আর সমান 8 আর সমান 8 হলে 8c5 আর 8c5 এর মান 56 8c5 এর মান 56 এটা মুখস্থ করো কিভাবে 56 হবে 8 factorial divided by 5 factorial into 3 factorial 3 factorial মানে বিয়োগ করে লিখছি একবারে উপরে 8 into 7 into 6 into 5 factorial এটা হচ্ছে 5 factorial into 3 factorial মানে 6 7 8 56 3 factorial মানে 6 হয় আমি তো মুখস্থ রাখতে বলছিলাম এরপরে পরেরটা দেখো এবারে আমরা শিখব বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটা ছোট্ট রিলেশন আছে ক্লাসের শুরুতে যখন বলছিলাম যে আমি কখনোই অ্যাম্পিয়ার ইউজ করব না অ্যাম্পিয়ার কেন ইউজ করব না এইটা হচ্ছে তার কারণ এখন তোমাকে আমি দেখাবো যে অ্যাম্পিয়ার এবং অ্যান্সিয়ারের মধ্যে একটা রিলেশন আছে চলো সেই রিলেশনটা কি আমরা জানি এন সি আর ইকুয়াল n factorial divided by r factorial into n minus r factorial এটা আমি জানি NCR সমান r n factorial divided by r factorial n minus r factorial হ্যাঁ এটা আমরা জানি তো এটাকে যদি একটু মডিফাই করে লিখি NCR এটাকে যদি একটু মডিফাই করি 1 by r factorial into n factorial divided by n minus r factorial দেখো তো এটা মানে এটা কি না জাস্ট এটাকে একটু মডিফাই করে লেখা হয়েছে প্রেজেন্টেশন চেঞ্জ করে দিছি কে কান্না করে কে এইটা হচ্ছে অ্যাম্পিয়ার দেখো তোমরা যারা অ্যাম্পিয়ারের সূত্র শিখছিলা তারা জানো যে এটা মানে অ্যাম্পিয়ার আমরা জানি এন পি আর এর সূত্র হচ্ছে n factorial divided by n minus r factorial এটা হচ্ছে অ্যাম্পিয়ার তো আমি যদি একটু মডিফাই করে আরেকটু লিখি তাহলে এটা হচ্ছে গুণ অবস্থা আছে তো এটা উপরে লেখা যাবে npr divided by r factorial এটাকে যদি আমরা এই লাইনের পরের লাইন লিখতে চাই আর আর গুণ করি তাহলে npr সমান NCR into r factorial দেখো তো লেখা যায় কিনা আর আর গুণ করলে আর গুণন করলে এদিকে গুণ আর এদিকে গুণ করলে NPR সমান কি লেখা যায় NCR into r factorial এটা লেখা যায় ওকে তাইলে কি হবে এইটা হচ্ছে আমার সেই রিলেশনটা যে NCR কে r factorial দিয়ে গুণ দিলে বিন্যাস হয় এটা মানে তো বিন্যাস দেখো এটা তো বিন্যাস NPR এটা মানে তো বিন্যাস NCR এটা মানে তো সমাবেশ হ্যাঁ তাহলে একটু খেয়াল করে দেখো এই সমাবেশকে দেখো সমাবেশ বিন্যাস মানে কি বিন্যাস হচ্ছে সমাবেশ NCR into r factorial এর মানে সমাবেশ গুণন r factorial তাহলে আমরা কি করতে পারি আমি এখানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে বাছাই করেছি বাছাই আর যতটা বাছাই করব এখানে r সংখ্যক বাছাই করেছি r দিয়ে r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিয়েছি r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দেওয়া মানেই সাজাইতে হয়েছে আর ক্লাসের শুরুতেই তোমাকে বলছিলাম ফ্যাক্টোরিয়ালের কাজ হলো সাজানো
ক্লাসের শুরুতেই বলছিলাম ফ্যাক্টোরিয়ালের কাজ কি। ফ্যাক্টোরিয়ালের কাজ হলো সাজানো। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে প্রথমে বাছাই করলাম, বাছাই করে r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলাম। ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দেওয়ার মানেই সেটা কি হয়ে গেছে, সাজাই গেছে, মানে সাজানো হয়েছে বা বিন্যাস করা হয়েছে। তো এখনকার পর থেকে তোমরা এইটা মনে রাখো যে আমি কখনোই NPR ইউজ করব না। যেহেতু আমাকে বাছাই করতেই হচ্ছে, সেহেতু আমি কেন শুধু শুধু পি ইউজ করব। আর কখন পি ইউজ হয়, কখন আর ইউজ হয়, এই সকল জিনিসই আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তো যেহেতু অসুবিধা হয়, এই জন্যে আমি মনে করেছি যে শুধু একটা ইউজ করলেই হবে, সেটা হলো সমাবেশ। এই পর্যন্ত করলে সমাবেশ হবে, আর এর সঙ্গে আর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলেই বিন্যাস হয়ে যাবে। এই কথাটা ক্লাসের শুরু থেকে তোমরা মনে রাখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমরা জানি কি আর এর মান চেয়েছে না, আমরা জানি NCR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল সমান NPR। এটা আমরা জানি, এটা আমরা শিখলাম আর কি। হ্যাঁ, তাতে কি দাঁড়ালো, সেটা হচ্ছে এখানকার মান দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে কত, 120। এই মান দেওয়া নাই, আর ফ্যাক্টোরিয়াল মান দেওয়া নাই, এর মান দেওয়া আছে 240। আমরা লিখতে পারি অর, তাহলে আর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 240 ডিভাইডেড বাই 120, অর আর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, অর আর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। সো আমরা লিখতে পারি আর সমান 2, আর এর মান 2। তাহলে একটু মনোযোগ সহকারে দেখো, NPR এর মান হচ্ছে 72, NCR এর মান হচ্ছে 3 হলে আর এর মান কত? কত হবে? বলো। তাহলে NCR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল NPR। তাহলে এই NCR এর মান হচ্ছে 3 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর এর মান হচ্ছে 72, ফর আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 72 ডিভাইডেড বাই 3, और আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, और আর ফ্যাক্টোরিয়াল সমান 4 ফ্যাক্টোরিয়াল, और আর এর মান 4। না, 24 ফ্যাক্টোরিয়াল কেমনে? 24 তো 24 মানে 4 ফ্যাক্টোরিয়াল। এই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 অর্থাৎ 24। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। হ্যাঁ, এটা হচ্ছে মূল কাজ, মূল কথা। এবারে ড্রেস ভালো ভালো ড্রেস পরো। আচ্ছা, এখন আমরা শিখব এই কম্বিনেশন ইউজ করে কিছু জ্যামিতিক চিত্র গঠন করা। কম্বিনেশন ইউজ করে কিছু জ্যামিতিক চিত্র গঠন করা আমরা এখন শিখব। অঙ্কে পরে যাব। হ্যাঁ, মূল অঙ্ক পরে। আমি সমাবেশের উপরে তোমাদের 3টা ক্লাস নেব, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো।
চলো দেখি। প্রথম হচ্ছে আমরা এই ধরনের সমস্যা পাব। কি সঞ্জয় বড়াই কি বলছো? স্যার ফ্যাক্টরিয়াল না দিয়ে যদি সব সংখ্যা লাভ কি করবো, অসুবিধা কি? দেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের বাহু আছে n সংখ্যক, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে। হ্যাঁ, বহুভুজের শীর্ষবিন্দুগুলো বা কৌণিক বিন্দুগুলো যোগ করে ত্রিভুজ তৈরির উপায় সংখ্যা কি হবে? ত্রিভুজ সংখ্যা। না, আমার এখানে এক্সাম, আমার কাছে তোমরা যে ক্লাস শিখছো না, আমার পরীক্ষা নেওয়া একটু মানে ঢিলামো করি আর কি, আমি পরীক্ষা নিতে। কারণ আমি যতই পরীক্ষা নেই, তুমি সিনসিয়ার হলে তোমার পরীক্ষা লাগবে না, তুমি একা একাই পারবে। আমার হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির দুইটা বই আছে। একটা বই হচ্ছে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক থেকে প্রকাশিত হয়, সেটার নাম হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। আর আমার মানসিক দক্ষতার বই যেটা, সেটা হচ্ছে আইকিউ ডাক্তার বেসিক মানসিক দক্ষতা। মনোযোগ সহকারে শুনো। n সংখ্যক বাহু আছে, এটা ফিগার থাকতে পারে না, চতুর্ভুজের 4টা বাহু আছে, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ। তো এগুলা থেকে কিভাবে ত্রিভুজ তৈরি করা যায়, প্রথমে আমরা শিখব কি করা ত্রিভুজ। ত্রিভুজের 3টা বাহু লাগবে, তোমরা খালি মনে রাখবে এটা। n হলো বাহুর সংখ্যা, আর 3 হলো 3 কি ত্রিভুজ, ত্রিভুজ 3 3, ত্রিভুজ ত্রিভুজ 3 3, এটা খালি এইটা মনে রাখো। দেখো, একটি পঞ্চভুজ, পঞ্চভুজ মানে কি, n এর মান কত? 5। তাহলে ত্রিভুজ সংখ্যা তৈরি করা যাবে 5c3। যদি ষড়ভুজ হয় তাহলে n এর মান 6, তাহলে 6c3। হ্যাঁ, যদি সপ্তভুজ হয় তাহলে n এর মান 7, তাহলে 7c3। পারবে না? খালি দেখবা যে কত ভুজ বিশিষ্ট, কত বাহু বিশিষ্ট। পঞ্চভুজ মানে 5 বাহু, ষড়ভুজ মানে 6 বাহু, সপ্তভুজ মানে 7 বাহু। সূত্রটা কি? 3। ত্রিভুজ মানে কত? 3 3। এটা খালি মনে রাখো, 3 করে হবে। আরও আছে, তুমি যদি আরও যেতে চাও, অষ্টভুজ। অষ্টভুজ মানে কি? 8c3। 10 ভুজ মানে কি? 10c3। মানে জাস্ট ওই কথাটা একটু মনে রাখলেই হবে যে ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে nc3। nc3, হ্যাঁ, মানে সূত্রটা হচ্ছে nc3, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা বলো, যদি চতুর্ভুজ বলে, হ্যাঁ, যদি চতুর্ভুজ বলে, চতুর্ভুজ n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের শীর্ষবিন্দুগুলো যোগ করে, আগেরটা ছিল ত্রিভুজ, এখন যদি চতুর্ভুজ বলে তাহলে কি হবে? nc4 হবে। এইটা মনে রাখবে, এইটা 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 nc4। দেখো, তাহলে পঞ্চভুজ, তাহলে nc4। পঞ্চভুজ মানে কি? n এর মান কত? 5 5, তাহলে 5c4। ষড়ভুজ হলে 6c4। এখন এইভাবে তো রাখা যাবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন এটার মান
5, এটার মান 15। ক্যালকুলেশন করতে হবে। অ্যান্সার অপশনে তো সংখ্যা থাকবে ক খ গ ঘতে। সপ্তভুজ 7C4, অষ্টভুজ 8C4, দশভুজ 10C4। সবগুলা কি করছি আমরা? চতুর্ভুজ সৃষ্টি করছি। চতুর্ভুজ, সবগুলো হচ্ছে চতুর্ভুজ। আগেরটা ছিল ত্রিভুজ, এখন হলো চতুর্ভুজ। এই ত্রিভুজ এবং চতুর্ভুজ কোথা থেকে তৈরি করলো? কোথা থেকে? ওই সকল চিত্র থেকে যার অনেকগুলো বহুভুজ আছে ওখানে। যদি অথেন্টিক মনে করো তাহলে দেও, ওরা যদি না খায় তাহলে দেও। ওখানে তো ওরা তো আসলে এতিম বাচ্চা পড়াচ্ছে না, ওই জায়গায় টাকা যাবে কোথায়? এটা তো তাদের বিজনেসের কাজে ইউজ করছে, জেনে শুনে তো ওখানে দেওয়ার দরকার নেই, অন্য জায়গায় দিত, এই মসজিদে দাও। আচ্ছা দেও। এবারে আগেরটা ছিল কৌণিক বিন্দু, বহুভুজের কৌণিক বিন্দু যোগ করে। বাট এবারের দিকে তাকাও, এবারে কি বলছে? যদি কোনো সমতলে n সংখ্যক বিন্দু থাকে, বিন্দু n সংখ্যক বিন্দু, কেমন? এই যে যেমন হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এরকম, মানে একটা সমতলে n সংখ্যক বিন্দু থাকবে। এই বিন্দুগুলো যোগ করেও কিন্তু ত্রিভুজ হবে। যেমন এই দুইটা বিন্দু দিয়ে কখনো ত্রিভুজ হবে না, বিন্দু হওয়ার জন্য 3টা বিন্দু লাগবে। এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হওয়ার জন্য মিনিমাম 3টা বিন্দু ছাড়া ত্রিভুজ হবে না। ঠিক আগের মতোই মনে রাখবা যে NC3। এখানে সামান্য একটা ভেজাল আছে বিন্দু দেওয়ার ক্ষেত্রে, বাহুর ক্ষেত্রে ভেজাল নাই, বিন্দুর ক্ষেত্রে ভেজাল আছে। যেমন ধরো যে 5টা বিন্দু দিল, 1 2 3 4 5, সরি 5, তো এইরকম করলো, দিল। কথা হচ্ছে যদি কোনোভাবে, হ্যাঁ, যদি কোনোভাবে এই বিন্দুগুলো একসাথে দেয়, এক রেখায় দেয়, তাহলে কি ত্রিভুজ হবে? বিন্দু দিতে হবে, কিন্তু যদি কোনোভাবে বিন্দুগুলার দুটা বা তিনটা যদি একই রেখায় থাকে, একই রেখায়, তখন ওই রেখাগুলো দিয়ে কিন্তু ত্রিভুজ হবে না, তোমরা শিওর থাকো। যে সকল বিন্দু একই রেখায় থাকবে সেই সকল বিন্দু দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। ত্রিভুজ তৈরি করা যাবে কোনগুলো দিয়ে? যে সকল বিন্দু ছড়ানো ছিটানো, স্ক্যাটার্ড হয়ে আছে। যে সকল বিন্দু একই রেখায় আসে সে সকল বিন্দু দিয়ে ত্রিভুজ হবে না। তাহলে যদি বিন্দু ছড়ানো ছিটানো থাকে আর যদি কোনো বিন্দুই সমরেখ বা একই রেখায় না থাকে, তাহলে এই সূত্র থাকলে কিন্তু এই সূত্র হবে না। তখন আমি দেখাচ্ছি আর একটা নিয়ম। দেখো 5টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ আঁকা যাবে? ত্রিভুজ 5টি বিন্দু, ত্রিভুজ কয়টা? প্রশ্ন কি বলছে? যদি কোনো বিন্দু একই রেখায় বা সমরেখ না থাকে, একই রেখায় বা সমরেখ না হয়। একই রেখা মানে কি বুঝছো? একসাথে থাকবে না। তাহলে সূত্র কি হবে? 5C3, এখানে 6C3, এখানে 7C3। ওর প্যান্ট ঠিক আছে? 8টি বিন্দু দিয়ে 8C3, 9টি বিন্দু দিয়ে 9C3, 10টি বিন্দু দিয়ে 10C3। যদি এরকম থাকে তাহলে এটা কখন হবে? এটা কখন হবে? যদি কোনো বিন্দুই সমরেখ না থাকে। তো যদি কোনো বিন্দু সমরেখ থাকে তাহলে কি হবে?
তাহলে চলো দেখি তাহলে কি চিন্তা করছে, কি করা যায়। তাহলে এই সূত্র ইউজ করতে হবে। এটা হলো মোট বিন্দুর সংখ্যা, এন হচ্ছে মোট বিন্দুর সংখ্যা, আর এম হচ্ছে যতটি বিন্দু সমরেখ আছে। মোট বিন্দুর সংখ্যা হচ্ছে এন, আর সমরেখ বিন্দুর সংখ্যা হচ্ছে এম। যতটা বিন্দু সমরেখায় থাকবে তাদেরকে এম দিয়ে প্রকাশ করা হবে। চলো দেখি। দেখো 5টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ আঁকা যাবে? প্রশ্ন কি বলছে? 2টি বিন্দু একই রেখায় আছে, তাহলে 5C3 বিয়োগ 2C। ও মিনিমাম, আমি এটা এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে মিনিমাম 3টা থাকতে হবে। এটা 2 হবে না, এটা 3 হবে। হ্যাঁ, কারণ মিনিমাম ত্রিভুজের ক্ষেত্রে সমরেখায় থাকতে হবে মিনিমাম 3টা হলে একটা ত্রিভুজ এক্সট্রা তৈরি করা যাবে, কিন্তু সমরেখায় 2টা হলেও কোনো সমস্যা নাই, ওটাই অ্যান্সার হবে। হ্যাঁ, মান তো বের করবাই, আল্লাহ মান তো বের করবাই। মান বের করতে গেলে তো আমার সময় লাগবে, এই জন্য আমি করাচ্ছি না। তোমরা অবশ্যই সকলেই মান বের করবে। তাহলে এটা হবে, যেমন ধরো 6টি বিন্দু দেওয়া আছে, 6C3 বিয়োগ 3C3। এখানে দেখো 7C3 বিয়োগ 3C3। অবশ্যই মান বের করতে হবে। অবশ্যই মান বের করতে হবে, নিজেকে করতে হবে। এই কাজটা যদি আমি করতে যাই তাহলে তো আমার ক্লাস নেওয়া শেষ। এই কাজটা নিজে করবে। হ্যাঁ, কারণ 8টা বিন্দু থেকে ত্রিভুজ তৈরি করা যাবে 8C3, কিন্তু এই 4টা বিন্দু কি আছে? 4C3 বিয়োগ একই রেখায় আছে। একই রেখায় থাকলে কি হবে? সেটা বিয়োগ। এখানে এন এর মান 8 আর এম এর মান হচ্ছে 4, এই জন্যে এটা হয়েছে। এখানে এন এর মান 9 আর এম এর মান কত? 4। তাহলে কি হবে? 9C3 বিয়োগ 4C3। 10টা থেকে 5টা দেখো, 10C3 বিয়োগ 5C3। অ্যান্সার দেওয়া থাকলে ভালোই তো। কেমনে অ্যান্সার দেওয়া থাকবে? সব তো আমি বানাইছি কোশ্চেন। কালকে রাতে ওই আসলাম, আসে দেখলাম যে তোমাদের ভ্যানের অঙ্কগুলো নাই, তো পরে এই কয়টা অঙ্ক সাই করে বাড়াইলাম, অপশন নাই। আমার এখানকার ম্যাক্সিমাম প্রশ্নে অপশন ছাড়া, মানে যে সকল প্রশ্ন আমি বানাইছি সেখানে অপশন নাই, আর যেগুলা বিভিন্ন বইয়ে থাকে সেগুলোর অপশন আছে। এবারে কি তৈরি করছি দেখো। যদি কোনো সমতলে n সংখ্যক বিন্দু দেওয়া থাকে, বিন্দু কোনো বিন্দুই যদি একই রেখায় বা সমরেখ না হয় তাহলে সরল রেখা তৈরি করবো। সরল রেখা, তাহলে দেখো কি তৈরি করার কথা বলছে? সরল রেখা তৈরি করার কথা বলছে। সরল রেখা, এখানে 2টি কেন? এটা তো ফেলে দিতে হবে। আরে দেখছো, আচ্ছা ঠিক করে দেবো না পরে, আবহাওয়া যেটা ভুল ভ্রান্তি আছে সব। 5টি বিন্দু দিয়ে কতটি সরল রেখা তৈরি করা যাবে? 5টা বিন্দু দিয়ে সরল রেখা, মানে বলছে কোনো, মানে 2টা বিন্দু কোনো একসাথে নাই, সব আলাদা আলাদা। তাহলে এটা কোনো বিষয় না। বিন্দু এটাও একটা শর্ত আর কি, কিন্তু অন্যগুলাতে মনে হয়। তাহলে 5C2, এখানে n এর মান 5। আচ্ছা, এগুলা না, এইটা বাদ যাবে। যদি কোনো বিন্দু একই রেখায় বা সমরেখায় না থাকে, তাহলে এখানে 6C2,
এখানে 7C2, এখানে 8C2, এই সবগুলো হচ্ছে অ্যান্সার। নয়টি বিন্দু দিয়ে তাহলে 9C2 সরল রেখা আঁকাতে বলছে, সরল রেখা, এটা বাদ, এটা ভুল হয়েছে, হ্যাঁ এটা ভুল। 10C2। এখন কথা আসো, যদি সমরেখ থাকে তাহলে কি হবে? সমরেখ থাকলে কি হবে? এখন সমরেখা নাই এই অবস্থা। যদি সমরেখা থাকে তখন হচ্ছে এটা হচ্ছে মোট বিন্দু M সমরেখ বিন্দু M, সূত্র এটা MC2 মাইনাস MC2 প্লাস 1। এখানে আবার প্লাস 1 আসলে এই জন্যে যে এই যে দেখো 1 2 3 4 এগুলো ধরো একসাথে আছে, তাহলে এইগুলা দিয়ে এটা এক্সট্রা সরল রেখা তৈরি হবে। সবগুলা বিন্দু দিয়ে সবাইকে যোগ করলে একটা এক্সট্রা সরল রেখা তৈরি হয়, সেই এক্সট্রা একটা হচ্ছে 1। এটা আমরা একটু মনে রাখব। পাঁচটি বিন্দু দিয়ে কয়টা? তাহলে 5C2 বিয়োগ দুটো বিন্দু একই রেখায় আছে, তাহলে 2C2 প্লাস 1। এখানে 6টা বিন্দু, 6C2 বিয়োগ 3C2 যোগ 1। এখানে 7C2 মাইনাস 3C2 প্লাস 1। তোরা শুধু দেখো যে কোথায় কোনটা আছে। এখানে প্রথমটা হচ্ছে N, এটা হচ্ছে M, N M N M। তাহলে এখানে N এর মান হলো 8, M এর মান হলো 4। তাহলে 8C2 বিয়োগ 4C2 যোগ 1, 9C2 বিয়োগ 4C2 প্লাস 1, 10C2 মাইনাস 5C2 প্লাস 1। হ্যাঁ, আশা করি এগুলা তোমরা পারবা যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে। বিন্দু দিয়ে জ্যামিতিক চিত্র তৈরি করা, হ্যাঁ আরও আছে জ্যামিতিক চিত্র, আরও আছে। যেমন একটা মান বের করে, আমি তো জায়গা রাখি নাই, তো 8C2 এর মান বের করতে হবে, 4C2 এর মান বের করতে হবে, এই মান থেকে এই মান বিয়োগ করে এক যোগ করে। এটা তো আগেরটাই, এই কথাগুলো সব আগেরটা না। কারণ 8C2 মানে কি, 8C2 ফরম্যাটটা কি? 28, এটা মানে 28, আর এটা মানে হচ্ছে 6 যোগ 1, অ্যান্সার 30টি। তুমি যদি বলো যে 8C2 28 করতে আসলো, আর 2 হচ্ছে, আর হচ্ছে এই 2 সূত্রের 2, এই দেখো সূত্র অনুযায়ী এই যে 2 সরল রেখা হলে মিনিমাম 2টা বিন্দু লাগে। যে ধরো যে সরল রেখা বানাবে, এই একটা বিন্দু একটা বিন্দু, এই সরল রেখা, এই বিন্দু এই বিন্দু, এই সরল রেখা। 2 হচ্ছে সূত্র। সরল রেখার ক্ষেত্রে মনে রাখো, সরল রেখার ক্ষেত্রে 2, ত্রিভুজের ক্ষেত্রে 3, চতুর্ভুজের ক্ষেত্রে 4। আচ্ছা, একটা মান বের করে দেখাই।
যেমন ধরো 8c2 মাইনাস 4c2 প্লাস 1, আচ্ছা এটা মান কত বলো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1। একটু খেয়াল করে দেখো এটা মানে কত? 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল আর 2 আর হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। দেখো উপরে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ইন্টু 2 প্লাস 1। তাহলে অবজার্ভ করে দেখো, কাটাকাটি করে দেখো, 4 এটাতে কাটলে 4 7 28 হয়, বিয়োগ এটাতে কাটলে কত হয়? 6 হয়, যোগ 1 হয়, সমান 23 হয়। বিন্দু কোথায় পাইছো? বিন্দু কোথায় বললা? 4টা বিন্দু দিয়ে কি তৈরির কথা বলছিল? বিন্দু দিয়ে, আর ওটা কি ছিল? কৌণিক। কৌণিক আবার ভিডিওটা টেনে টেনে দেখবা পরবর্তীতে, তখন দেখতে ভালো লাগবে, দেখলে ভালো লাগবে। এ ধরো m সংখ্যক আনুভূমিক রেখা, n সংখ্যক উলম্ব রেখা। উলম্ব মানে খাড়া রেখা দিয়ে মোট কতটি আয়তক্ষেত্র বের করা যাবে? আয়তক্ষেত্র না বলেও এখানে চতুর্ভুজ হবে। হ্যাঁ, চতুর্ভুজ সংখ্যা বের করার উপায় সংখ্যা হচ্ছে এটা। এবারে শুনো, যদি তোমাকে এভাবে থাকে না যে ভাই এই যে 3টা খাড়া রেখা, 4টা এরকম রেখা, এদেরকে একসাথে মার্চ করো, মার্চ করে কয়টা চতুর্ভুজ হয় বলো? তুই ওই যে খাড়া দেখতেছি 1 2 3, 1 2 3 4, এখন চতুর্ভুজ করা হলো। ওরে কামড়া সারছে, এরকম হতে পারে না? এগুলো কি রেখা না রেখা? তো উলম্ব রেখা আর হচ্ছে আনুভূমিক রেখা একসাথে জোড়া দিয়ে কতটি চতুর্ভুজ তৈরি করা যাবে সেই সূত্রটা এখন আমরা দেখছি। সেটা হচ্ছে MC2 ইন্টু NC2। এম হচ্ছে উলম্ব, যেটাই ধরো যে কোনো একটা ধরলেই হয়েছে। এখানে খাড়া রেখাগুলা আর আনুভূমিক রেখাগুলা, যেমন দেখো প্রশ্ন বলছে 4টি উলম্ব রেখা, m এর মান 4, n এর মানও 4, তাহলে 4c2 ইন্টু 4c2, অঙ্ক শেষ। এটা ক্যালকুলেশন করতে হয় যে 5টি উলম্ব রেখা, তাহলে 5c2 ইন্টু 5c2 কতটি আয়তক্ষেত্র বলুক আর চতুর্ভুজ বলুক। এখানে আয়তক্ষেত্র না বলে চতুর্ভুজ বলাই ভালো। চতুর্ভুজ, কতটি চতুর্ভুজ সংখ্যা তৈরি করা যাবে? গ্রাম থেকে যারা দেখে, যাদের ওয়াইফাই নাই তাদের জন্য একটু সমস্যাই, কিন্তু যাদের ওয়াইফাই আছে তারা তো বারবার দেখতে পারে। দেখছো গ্রামে থাকা শহরে থাকার মধ্যে এখন তফাৎ হচ্ছে এইটাই যে শহরের লোকজন একটু বেশি ফ্যাসিলিটি পায়। গ্রামে ওয়াইফাই সুবিধা এখন অনেক গ্রামে ওয়াইফাই যাচ্ছে, যেমন আমার গ্রামে ওয়াইফাই চলে এসেছে। আমি যখন বাড়িতে গেলে বাইরে থেকে ক্লাস নিতে পারবো, অথবা সর্বোচ্চ গ্রামে না ঢুকলেও আমার বাজারে ওয়াইফাই চলে গেছে। আমি ল্যাপটপটা নিয়ে যেয়ে অথবা বাজারে বন্ধুর বাসা থেকে ক্লাস নিতে পারবো। তো যাদের এই মুহূর্তে ওয়াইফাই সুবিধা আছে তারা অনলাইন ক্লাস করেও মজা পাচ্ছে, স্পিডও ভালো পাচ্ছে,
আর যারা ডাটা কিনে মোবাইলে ক্লাস করছে তাদের জন্য একটু হলেও ভালোই সমস্যা। কিন্তু ওয়াইফাই সুবিধা পাইলে এই ক্লাস করে এভরিথিং ইজ, হ্যাঁ এভরিথিং কি, হ্যাঁ গ্রামে এরকম ওয়াইফাই, হ্যাঁ। তাহলে 6টা থেকে 2টা, এই 6টা থেকে 2টা কি তৈরি হচ্ছে? চতুর্ভুজ সংখ্যা তৈরি হচ্ছে। তোমাদের একটা মেসেজ দেখায়, বলো এখানে চতুর্ভুজ কয়টা আছে? চতুর্ভুজ কয়টি? চতুর্ভুজ কয়টা? চতুর্ভুজ যদি এমন হইতো এখানে চতুর্ভুজ কয়টা আছে? এবার আমি তোমাকে দেখাবো যে কোথাকার জিনিস কোথায় এসে হাজির হয়েছে। বলো এখানে উলম্ব রেখা কয়টা? এটাতে এই চিত্রতে রেখা কয়টা আছে? দেখো 1 2 3টে রেখা, হ্যাঁ। এই আনুভূমিক রেখা কয়টা? 1 2 3। তাহলে 3c2 ইন্টু 3c2। এর খাড়া রেখা আছে 3টা, এই রেখা আছে 3টা। তাহলে দেখো এই 3c2 মানে 3 ইন্টু 3c2 মানে 3 সমান 9। এটার উত্তর 9টি। এটার অ্যান্সার, এটা কটা আছে দেখো? 1 2 3 4। 4c2 ইন্টু 4c2, দেখো 4c2 মানে হলো 6 আর 4 মানে 6 সমান 36টা। 36টা আছে। এখানে কটা আছে? এখানে 1 2 3 4 5। এখানে আছে 5টা, 5টা থেকে 2টা। এদিকে কটা আছে? 1 2 3 4 4c2। 5c2 মানে কত? 10। 4c2 মানে এটা কত? 3। তাহলে কটা হয়? 30। খেলা দেখছো? আর আমি তোমাকে যখন এগুলো চিত্রের উপরে ক্লাস নেবো মানসিক দক্ষতার, এটা তো মেন্টাল এবিলিটিতেও আসে। মেন্টাল এবিলিটি সেকশনে যখন আসবে আর কি, তখন এগুলা যখন আসবে না, তখন আমি তোমাকে আরেকভাবে শিখাবো। কিভাবে দেখো, মেন্টাল এবিলিটি যখন আসবে তখন এইভাবে শিখাবো। সেটা হচ্ছে এটা কত বাই কত। এখানে দেখো একটা এই একটা 2টা কলাম 2টা সারি, 3টা কলাম 3টা সারি। আচ্ছা এইভাবেই শিখো। এখানে রেখা এক জিনিস, এখানে 60 হবে, এখানে 60 হবে। 5c2 মানে কত? 5c2 মানে 10 না? 4c2 মানে কত? কে জানি কি যে বলতেছো।
এভাবে করা যায়। দেখো 1 2 3 4, এটা তো 4/3, এটা গুণফল 12, 3 2 করলে 6, 2 1 করলে 1, এটা কি বেরোলো? আচ্ছা, এটা বেরোচ্ছে হচ্ছে বর্গ, এখানে বর্গ আছে এতটা। কোনটা 60 হবে? ও এটা 3 4 12, হ্যাঁ হ্যাঁ তাই তো কই, এদিকে 6, এদিকে হচ্ছে 10, 60। এটা যেটা বেরোচ্ছে সেটা তো বর্গ, আর আমি তোমাকে যেটা দেখাতাম সেটা কি 1 2 3 4, 1 2 3, এদিকে যোগ করলে হবে 6, এদিকে যোগ করলে হবে 10, এই যে 6 আর 10 গুণ করলে 60 হয়। আসসালামু আলাইকুম। খুলে দিব? এটা খেলো, তুমি খেলো, মাকে দাও। ওকে, আচ্ছা ওকে। তাহলে আমরা কি কি শিখতেছি এখন? আমরা শিখব, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কোনো বহু শীর্ষবিন্দুগুলো কোনো যোগ করে এই দেখা ধরো কর্ণ, কর্ণ এখন কর্ণ তৈরি করে, কর্ণ কর্ণ, এটা হচ্ছে কর্ণ তৈরি করার সূত্র। এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে কর্ণ তৈরি করার সূত্র। কর্ণ, একটি চতুর্ভুজের কতটি কর্ণ আছে? ধরেন একটা চতুর্ভুজের কর্ণ কয়টা? 1 2, দুটা কর্ণ। তাহলে কর্ণ তৈরি করার সূত্র হচ্ছে এটা, দেখো চতুর্ভুজের n হচ্ছে বাহুর সংখ্যা, বাহু n হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে n এর মান কত? 4। তাহলে 4 × 4 - 3 / 2, তাহলে উপরে 4 নিচে 2 = 2। n হচ্ছে বাহুর সংখ্যা। চতুর্ভুজের কর্ণ কটা? দুইটা। কেমনে হলো? এই জায়গায় মান বসে দেখো, 4 × 4 - 3/2। আস্তে আস্তে মনে থাকবে, অন্য কোনো তো নিয়ম নাই মনে রাখা, এটাই এইভাবেই মনে রাখতে হবে, ধীরে ধীরে মনে রাখতে হবে। হ্যাঁ, একবারে তো হবে না, আস্তে আস্তেই হবে। এটা পঞ্চভুজের কর্ণ, তাহলে 5 × 5 - 3 / 2। ষড়ভুজের 6 × 6 - 3 / 2। সূত্র, শুধু সূত্র মনে রাখতে হবে। আজকে তো জীবনের শেষ না, তোমার কাছে পিডিএফ ফাইল থাকবে, পিডিএফ ফাইল দেখলেও তো একবার এরকম স্লাইস করলে বুঝে যায়, ও ইয়েস, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। জীবন তো আজকেই শেষ না। আচ্ছা, সপ্তভুজ 7 7 - 3 / 2, 8 8 - 3 / 2। বাস্তব, বাস্তব এটা কি ডেকাগন? ডায়াগোনাল মানে কর্ণ, আর ডেকাগন মানে হচ্ছে 10। 10 10 - 3 / 2, 35। 4c2 3 কিভাবে হলো? ওই পরে ঠিক করে দিছি, ওটা 6 হবে। হ্যাঁ, দেখো তোমরা চাইলে বিগত সালের প্রশ্নগুলা সমাধান করতে পারো। কোনগুলা? এটা বিগত সালের প্রশ্ন, সেলফ টেস্ট। 12 বাহু বৈশিষ্ট্যে একটি সমতলের ক্ষেত্রে কৌণিক বিন্দুর সংযোগ সরলরেখাগুলো
কয়টা ত্রিভুজ আঁকা যায়। এই প্রত্যেকটার অপশন দেওয়া আছে, পাশাপাশি এগুলোর অ্যান্সার দিয়ে রাখছে, এটা বাসায় টেস্ট করবে। হ্যাঁ, এই দেখো এই সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, এগুলো তোমাদের কাজ বাসায়। এরপরে দেখো এবারে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কোলাকুলি করা। কোলাকুলি 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 করা, করমর্দন করা, লিগ খেলা সম্পর্কিত সমস্যা। কোলাকুলি, করমর্দন এবং লিগ খেলা সম্পর্কিত সমস্যা। সূত্রটাকে মনে রাখো, n into n minus 1 ভাগ 2, n into n minus 1 divided by 2, এটা সূত্র মনে রাখতে হবে। n into n minus 1 divided by 2, এটা অনেক পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে n এর মান কত? 10। 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দন সংখ্যা কি হবে? প্রশ্নে যা থাকবে তাকে 9 দিয়ে গুণ, মানে 10 আছে 9 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। প্রশ্নে যা থাকবে তার আগের সংখ্যা দিয়ে গুণ। মনে রাখো, কোলাকুলি, লিগ খেলা আর হ্যান্ডশেকের অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে যত সংখ্যা থাকবে তার আগের সংখ্যা গুণ করে অর্ধেক। যেমন 10 আছে 9 দিয়ে গুণ করে অর্ধেক, 10 আছে 9 দিয়ে গুণ করে অর্ধেক। কি বলছো? করোনার কারণে এসব নিষিদ্ধ। এই করোনার সময় তো বেশি বাঁচা কাছা হলো, তাহলে নিষিদ্ধ কেমনে কি? 6 জন লোক একজন আরেকজনের সাথে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত? তাহলে 6 গুণন 5 ভাগ 2 সমান 15। প্রশ্নে যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যা গুণ করে 2 দিয়ে ভাগ করলে করমর্দন সংখ্যা বের হবে। একটি মিটিংয়ে উপস্থিত 5 জন প্রত্যেকের সাথে করমর্দন করলো বা হ্যান্ডশেক করলো, কয়টা হ্যান্ডশেক হবে? তাহলে 5 গুণন 4 ভাগ 2 সমান 10। এর মানে এখানে যা থাকবে তার আগের সংখ্যা গুণ, যোগ করে গুণ, আগের সংখ্যা দিয়ে গুণ করে ভাগ। দ্রুত বলো তো এটার অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটাকে যদি বাংলা করি তাহলে যেটা দাঁড়াবে, তোমরা যারা ইংলিশ পড়তে পারো, মানে ইংরেজি ম্যাথ পড়ে বুঝো, তারা পড়ো, তারা হয়ে যাবে। আর আমি বাংলা করে দিচ্ছি। দেখো, বলছে একটা জন্মদিনের অনুষ্ঠানে কিছু সংখ্যক লোক উপস্থিত ছিল, প্রত্যেকের সাথে করমর্দন করলো। প্রত্যেকের সাথে করমর্দন করার পর গুণে দেখা গেল টোটাল 28টা করমর্দন হয়েছে। 28। প্রশ্ন হচ্ছে তাহলে ওই অনুষ্ঠানে কতজন উপস্থিত ছিল? ওই অনুষ্ঠানে কতজন উপস্থিত ছিল? এটাকে অপশন টেস্ট করাই ভালো। অপশন টেস্ট, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো অপশন টেস্ট করা। কিভাবে? যেমন ধরো যদি 9 জন হ্যান্ডশেক করে, 9 জন হ্যান্ডশেক করলে 8 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, 4 নং 36। যদি 8 জন হ্যান্ডশেক করে 8 এর সাথে 7 গুণ করে 2 দিয়ে ভাগ, 4 7 28। এটা অ্যান্সার। এই যে 28 তুমি কোথায় আছে? এই, তাহলে এটা অ্যান্সার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কই যাও? হ্যাঁ, কোথায় যাও তুমি? একটি সবাই উপস্থিত, সবাই নিজেদের মধ্যে করমর্দন করে 55টা হলে ওই সবাই কতজন উপস্থিত ছিল বলো? আচ্ছা,
কতজন উপস্থিত ছিল বলো? আচ্ছা, 11 জন যদি হ্যান্ডশেক করে তো 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, অ্যান্সার 55। সঠিক উত্তর 11 জন। পড়ে যাবে, সাবধান। আচ্ছা বলো তো এটার অ্যান্সার কি হবে? একটি ফুটবল লিগে 5টি দলের প্রত্যেক দল অন্য দলের সাথে পড়ে যাবে নো নো 2টি করে ম্যাচ খেলে। দেখো কটা করে ম্যাচ? 2টা করে ম্যাচ খেলে, তাহলে কি হবে? একটি ফুটবল লিগে 5টি দলের প্রত্যেক দল মানে অন্য দলের সাথে 2টা করে ম্যাচ খেলে, টোটাল কটা খেলা হবে? যদি 5টা হয় 5, 4 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ 10। যদি একবার করে খেললে 10, দুইবার করে খেললে 20। যতবার খেলবে তত দিয়ে গুণ, যতবার খেলবে তত দিয়ে গুণ, যতবার খেলবে তত দিয়ে গুণ। সঠিক উত্তর 20। আশা করি বুঝছো। হ্যাঁ, হচ্ছে লিগ খেলার, এগুলার অ্যান্সার এগুলা। এরপরে এটা হচ্ছে দাওয়াত দেওয়ার, কোনো অনুষ্ঠানে দাওয়াত সম্পর্কিত। দাওয়াত অ্যাকচুয়ালি দাওয়াতের সূত্র এইটা। হ্যাঁ, এইটা n to the power nc1 plus nc2 plus ncn যেতে যেতে 2 to the power n minus 1। এটা হচ্ছে দাওয়াতের সূত্র। এই সূত্রটা একটু মনে রাখি, তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে। দাওয়াত দেওয়ার সূত্র। চাবি কি এখানে আছে? টু টু দি পাওয়ার n minus 1, 2 to the power n minus 1। দেখো, এক ব্যক্তির 4 জন বন্ধু আছে, সে কত প্রকার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারবে? 4 জন বন্ধু আছে, 4 জন। তাহলে এখানে n এর মান কত? 4। 2 to the power 4 minus 1, তাহলে কত? 15। দেখো, এক ব্যক্তির 5 জন বন্ধু আছে, এক ব্যক্তির 5 জন বন্ধু আছে, তাহলে 2 to the power 5 minus 1, 2 to the power 5 মানে 32 minus 1 সমান 31। যদি বলে 6 জন বন্ধু আছে, কতভাবে দাওয়াত দিতে পারবে? 2 to the power 6 minus 1, 2 to the power 6 মানে 64 minus 1 সমান 63। কি বলে? খুলে দাও। এক ব্যক্তির 7 জন বন্ধু আছে, কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে সে নিমন্ত্রণ করতে পারবে? 2 to the power 7 minus 1, 2 to the power 7 মানে 128 বিয়োগ 1 সমান 127। গুড। এক ব্যক্তির 20 জন বন্ধু আছে, কত প্রকারে দাওয়াত দিতে পারবে? 2 to the power 20 minus 1,
এটা অ্যান্সার। কষ্ট লাগলো আজকে। ও এটা হচ্ছে আমার ব্যাংক ম্যাথের বই আসতেছে, এই মাসে পাচ্ছি না, আগামী মাসে প্রথম সপ্তাহে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর তোমরা যারা আমার মানসিক দক্ষতার বইয়ের কথা বলছো, এইটা হচ্ছে আমার মানসিক দক্ষতার বই। হ্যাঁ, সব শিটেই আছে তোমাদেরকে দেখানোর জন্য, প্রত্যেক শিটেই আমি দিয়ে রাখছি, যেন তোমরা পরবর্তীতে যে কোনো সময় দেখলেও বুঝতে পারো যে এই নামে একটা বই মার্কেটে আছে। তো তোমরা যারা এই বইটা এখনও কিনো নাই, আজকালকের মধ্যেই কিনে ফেলো। আর 29 তারিখে আমি সিলেট যাচ্ছি, কম্পিউটারের সাউন্ড পোর্টটায় সমস্যা, আমি আজকে অথবা কালকে সেটা সারাবো। আর যদি কিয়াতে যাই, সিলেটে গেলেও ইনশাল্লাহ ক্লাস হবে। সিলেটে আমার 29, 30, 31 3 দিন ক্লাস আছে সিলেট। আগামী মাসে সেই দৌড়ানি। বিসিএস ম্যাথ হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, এটা দিয়ে রাখবো। তাহলে আজকে আমরা, সমস্যা নাই, এখন আবার করবা, আবার করবা। তো যাক, আল্লাহ ভরসা আজকে পর্যন্তই থাক। সকলেই ভালো থাকো। ইনশাল্লাহ আবার ক্লাস হবে। আগামী সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে। যখন যখন দেখবো যে আর পারছি না, তাহলে ওই পাটিগণিতের ক্লাসগুলো আপলোড করে দেখাবো। পাটিগণিতের ক্লাসগুলো বেশি হবে না, আল্লাহ ভরসা দেখে নিতে পারবো আর কি। হ্যাঁ, আইকিউর এডিশন 2021, এটা হচ্ছে 2021 জানুয়ারি। তাহলে আমি ফাইলটা দিয়ে দেই তোমাদের। কি বিসিএস এক্সপোর্ট কম্বিনেশন 1, অনলাইন। বিসিএস ম্যাটার এডিশন 2021, মেবি জুন 2021-এর এপ্রিল কি মের দিকে। রাজশাহীতে বইঘর, বই বিচিত্রা, তিতাস, সবুজ সব লাইব্রেরিতে আছে। চট্টগ্রাম জিইসিতে আছে, আর হচ্ছে চক বাজারে আছে, আন্দরকিল্লা আছে। চক বাজারে আসলেই ভালো, এখানে ওই যে দোলন চাপা, বইঘর, বুকল্যান্ড, এই জায়গাগুলোতে আছে চট্টগ্রাম। হ্যাঁ, কক্সবাজার তো আছেই। কক্সবাজার যে জায়গাগুলোতে, যে লাইব্রেরিগুলোতে বিসিএস এর বই পাওয়া যায়, সেখানে যা জিজ্ঞেস করবা যে সানোয়ার স্যারের বই আছে কিনা, তাহলেই হবে। তাহলে আজকে পর্যন্তই, সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ। কক্সবাজার থেকে তোমরা যে লাইব্রেরি থেকে বই কিনো নর্মালি, সেই জায়গাতে একটু খোঁজ নিও, তাহলেই হবে। আল্লাহ হাফেজ।
নোয়াখালী হচ্ছে নোয়াখালীতে আছে কিয়াতে প্রমিস, আর হচ্ছে কবির বুকস।